তো সেখানে তৃণমূল কোনো ভগবান তো নয়, তিনি অত্যাচারিত হয়েছেন, তো বলে ডেফিনেটলি উনি প্রতিশোধ নিচ্ছেন। এখন 7,000-এর লিস্ট বার করেছিল, আমার মনে হয় ওটার মধ্যে 90% জল মেশানো ছিল। গণতন্ত্রের সবচাইতে বড় কলঙ্কের ইতিহাসের দিন, আর আজকে 26,000 ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল। তো এতগুলো মানুষের জন্য উনি পদত্যাগের কথা একবারও বলছেন না, কালকে এসে নাটক করছেন এখানে। ওনার তো বাংলার মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই, ওনার একটাই চিন্তা যে ওনার গদিটা বাঁচবে কিনা, আর ভাইপোর সাম্রাজ্য, ভাইপোর শান্তিনিকেতন বাঁচবে কিনা, এই দুটোই ওনার একমাত্র চিন্তার বিষয়। খুব স্বাভাবিক যে সরকার সবসময় চেষ্টা করে বিরোধীদের মুখ বন্ধ করে দিতে, তাদের গলা বন্ধ করে দিতে, তাদেরকে আটকাতে। এটা সরকার, সব সরকারই চেষ্টা করে মোটামুটি। তো সেখানে তৃণমূল কোনো ভগবান তো নয় যে তারা এসব কিছু করবে না। তিনি যখন বিরোধী ছিলেন তখন তিনি অত্যাচারিত হয়েছেন, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে ডেফিনেটলি তার সেই প্রতিশোধ নেওয়ার তো তার অভ্যাস। তো বলে ডেফিনেটলি উনি প্রতিশোধ নিচ্ছেন এখন। কিন্তু কথা হলো যে আমাদের কর্মী আমাদের ওপরে অত্যাচার করলেও আমাদের তো কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো এটার জন্যই মাঠে লড়াই করছি। কিন্তু সাধারণ মানুষ যারা অসহায়, যারা নিরুপায়, যাদের সংসারগুলো চলবে এই সরকারের উপর ডিপেন্ড করে, তারা কোথায় যাবে? এই যে 26,000 চাকরি, যারা টাকা দিয়েও চাকরি পেয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পায়নি, প্রত্যেকেরই তো সংসার আছে। তো তাদের জন্য উনি এতদিন ধরে ভাবলেন না, হঠাৎ করে কালকে নেতাজি ইন্ডোরে একটা 7,000-এর একটা লিস্ট বানিয়ে দিলেন। এই সেই লিস্টের মধ্যে দেখছি যে ওনার যারা যারা বুকে ওই লাগিয়ে ঘুরছিল যে আমি আই এম কোয়ালিফাইড, আমি যোগ্যদের মধ্যে পড়ি, তাদের মধ্যে আপনারা দেখেছেন, আমরা টুইট করেছি, বিভিন্ন জায়গায় বেরোচ্ছে তারা কেউই পরীক্ষার্থী ছিল না, প্রার্থী ছিল না। কে অমুক যুব সভাপতি, কে অমুক অঞ্চলের পঞ্চায়েত, কে অমুক ওয়েব ফুটার নেতা, তারা সবাই বুকে ঝুলে নিয়ে চলে এসেছিল। তো আমাদের কালকে থেকে যেটা আমরা দেখতে পেলাম, একটা পাস বিক্রি হলো এখানে, সেখান থেকে কিছু টাকা তুললো তৃণমূল। তারপরে ওই যে 7,000-এর লিস্ট বার করেছিল, আমার মনে হয় ওটার মধ্যে 90% জল মেশানো ছিল, 10% হয়তো লোকজন ওখানে পৌঁছেছিল। 90% ওনার পার্টির লোকজন, কে মাস্টারমশাই, মানে ওই চাকরি পাওয়া মাস্টারমশাই, কে প্রফেসর, কে অমুক তমুক ওই কুপা থেকে চলে এসেছিল, কে পঞ্চায়েতের জেতা সদস্য, কে অমুকের যুব সভাপতি, কে অমুক অঞ্চলের নেতা, তাদেরকে আমরা কালকে দেখতে পেলাম। তাদেরকে বিভিন্ন ক্যামেরা যখনই ধরেছে যে আপনি কে আপনি কে, তারা পালিয়ে গেছে। আপনারা দেখেছেন কালকে কি হয়েছিল। তো ফলে এটা বাংলার গণতন্ত্রের সবচাইতে বড় কলঙ্কের ইতিহাসের দিন। ভারতবর্ষের সবচাইতে বেশি চাকরি চুরি এখন অবধি পশ্চিমবঙ্গে হয়েছে ইতিহাসে। যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন এর আগে, ত্রিপুরায় দিয়েছে, হরিয়ানাতে দিয়েছে, তার থেকে সবচাইতে বেশি এই পশ্চিমবঙ্গ। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2001 সালে তেহেলকা টেপ রেকর্ড যে বেরিয়েছিল, তাতে জর্জ ফার্নান্ডেজের কোনো সম্পর্ক ছিল না। তিনি তখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, উনি তখন এনডিএতে ছিলেন, তখন রেলমন্ত্রী ছিলেন। তো তিনি কিন্তু সঙ্গে সঙ্গে রেজিগনেশন দিয়েছিলেন যে জর্জ ফার্নান্ডেজ এর জন্য দায়ী, আমি রেজিগনেশন দিলাম বলে। উনি কিন্তু 2001-এর সম্ভবত 14ই মার্চ কিন্তু উনি পদত্যাগ করেছিলেন। এবং 15 তারিখে জর্জ ফার্নান্ডেজ সাহেব তিনিও পদত্যাগ করেন। এবং তারপরে যখন দুর্নীতির উপরে ইনভেস্টিগেশন চলে, আমার যত মনে আছে, আমি তখন খুবই ছোট, বা আমার যেটুকু ইতিহাস মনে পড়ে সেই সময়তে, তারপরে 2001-তেই অক্টোবরে কিন্তু জর্জ ফার্নান্ডেজ আবার এনডিএতে ডিফেন্স মিনিস্টার হয়। তো এইরকম একটা ঘটনায়, যার কোনো প্রমাণই পাওয়া যায়নি, তার জন্য উনি পদত্যাগ করেছিলেন। আর আজকে 26,000 ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল, 26,000 চাকরি চলে গেল, প্রাইমারিতে আরো যাবে। তো এতগুলো মানুষের জন্য উনি পদত্যাগের কথা একবারও বলছেন না, কালকে এসে নাটক করছেন এখানে যে তোমাদের যা গেছে গেছে, আমি তোমাদের সব ব্যবস্থা করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। মানে উনি সুপ্রিম কোর্টেরও ওপরে চলে গেছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। শি ইজ অ্যাবভ দি ল, শি ইজ অ্যাবভ দি অনারেবল সুপ্রিম কোর্ট। দাদা, অযোগ্যদের তালিকা প্রকাশ পেলে একেবারে তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীদের জেলে যেতে হবে, এই ভয়ে কি পুরো যোগ্যদের প্যানেলও বাতিল করে দিলেন? না, এই কারণেই তো আমরা কালকে এখানে ঝুলিয়েছিলাম লিস্টটা, যে ওনার অমুক মন্ত্রীর ভাইজি, বৌমা, বোন, মেয়ে, কারা কারা টোটাল চাকরি পেয়েছে, তার একটা লিস্ট কালকে আমরা ছবি সমেত দিয়েছিলাম, কালকে এখানে লাগিয়েছিলাম। আমি বলছি যে ওনার তো বাংলার মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই, ওনার একটাই চিন্তা যে ওনার গদিটা বাঁচবে কিনা, আর ভাইপোর সাম্রাজ্য, ভাইপোর শান্তিনিকেতন বাঁচবে কিনা, এই দুটোই ওনার একমাত্র চিন্তার বিষয়। মানুষকে নিয়ে ভাবেন না, উনি দলের কথাও ভাবেন না। যদি নিজের দলের কথা ভাবতেন, তাহলে যার জন্য একটা মন্ত্রী জেলে বসে আছে, আর এখানে এসে কালকে নাটক করে বলছে কোনো ব্যাপারই না, তোমাদের চাকরি সুপ্রিম কোর্ট নিয়েছে, আমরা সব ব্যবস্থা করে দেবো।
তিনি আরে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, বলছেন যোগ্যদের চাকরি যেতে দেবেন না তিনি। তো যখন হাইকোর্টে কেসটি চলছিল তখন উনি কি ঘুমোচ্ছিলেন? বলছেন কিছুই জানতাম না। তখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? যখন সুপ্রিম কোর্টে কেসটা চলছিল তখনও কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন উনি? কি জানতেন না? দাদা, কালকে কুণাল ঘোষ একেবারে মন্তব্য করেছেন, শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন 2026-এ বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে চাকরি নিয়োগ করবেন। আর তারপরেই শুভেন্দুকে আক্রমণ করে কুণাল ঘোষ বলেছেন শুভেন্দু বাবুরা ত্রিপুরায় গিয়ে চাকরি ফিরিয়ে দিক। ত্রিপুরায় সিপিএম এর আমলে নিয়োগ দুর্নীতিতে প্যানেলে বাতিলের পর বিজেপি বলেছিল ক্ষমতায় এলে চাকরি করে দেবে, কিন্তু পারেননি। না, আমি খালি ওনাকে আমি প্রত্যেককে শ্রদ্ধা করি। আমি কাউকে রাজনীতি করার, তার রাজনীতির কথা বলার প্রত্যেকের অধিকার আছে। কিন্তু যখন না পশ্চিমবঙ্গ নিয়ে কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে থাক না। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বারবার ওরা গুজরাট, আসাম, ত্রিপুরা এইসব নিয়ে কেন বলেন ওনারা? ওনাদেরকে বলুন না যে গুজরাট, আসাম, ত্রিপুরা যে ভালো ভালো কাজগুলো হচ্ছে সেগুলোর উদাহরণ দিতে। নেগেটিভ খুঁজে খুঁজে বার করেন কেন? আরে ভারতবর্ষ তো আমাদের সবার, তাই না? যে গুজরাটের উন্নয়ন হলে একজন ভারতবাসী হিসাবে আপনি গর্বিত নন? আপনার বন্ধুরা বা আপনার কোনো আত্মীয়রা কি বাইরের রাজ্যে চাকরি করে না, কাজ করে না? আপনার কোনো বোন নেই, বান্ধবী নেই, দাদা নেই, ভাই নেই, আত্মীয় নেই যে আপনার পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের রাজ্যতে গিয়ে কাজ করছে না? করছে তো, তাই না? বলে আমাদের তো একজন ভারতবাসী হিসাবে গর্বিত হওয়া উচিত। আর সবসময় সমালোচনারও একটা লিমিট থাকে। 26,000 চাকরি চলে গেল, এতগুলো ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল, এরপরে যদি ওনারা এই সমস্ত ব্যাখ্যা দেন, মিথ্যেকে আর কতদিন ধরে ঢাকবেন? মানে মিথ্যেকে ঢাকার তো একটা সীমা থাকে।